আজ তো আমি এই ইঁদুরটাকে খাবো। অনেক দিন হয়ে গেছে আমার ইঁদুর খেয়ে। আর এই ইঁদুরটাও কত নাদুস নুদুস দেখতে লাগছে। এই গল্পটা হলো শনিপথের জঙ্গলের, যেখানে ছোট ছোট ইঁদুররা পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল। ওর মধ্যে একটা ইঁদুর খুবই চালাক ছিল। ও সব কাজ খুব চালাকি আর বুদ্ধি দিয়ে করত। এমনিতে যদিও ও খুব ছোট ছিল, কিন্তু ও বড় বড় জানোয়ারদেরও বোকা বানিয়ে দিত আর সবার ভেতরে নিজের ভয় সৃষ্টি করেছিল। একবারের কথা, একটা নেকড়ে ছোট ইঁদুরকে বলে, ওহো, কি ব্যাপার! আজ তো খাবার নিচে হেঁটে আমার কাছে আসছে। এই ইঁদুরটাকে তো আমিই খাবো। না, তুমি খেতে পারবে না, কারণ তুমি যে জঙ্গলে আছো সেই জঙ্গলে আমার বন্ধু রাজত্ব করে। তুমি যদি আমাকে খাবার চেষ্টা করেছো, এই কথাটা যদি সে জেনে গেল, তোমার আর রক্ষে নেই। আচ্ছা, আমাকে পাগল ভাবছো? না, আমি পাগল ভাবছি না। আমি এখন সিংহর কাছে যাচ্ছি। ওর সাথে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। নেকড়ে সিংহের নাম শুনতেই পালিয়ে যায়। ইঁদুর নিজের কোনো সুযোগই ছাড়তো না। ও নিজের বুদ্ধি দিয়ে সবাইকে বোকা বানিয়ে ফেলতো। একদিন ও একটা কাককে পায়। আজ তো আমি এই ইঁদুরটাকে খাবো। অনেক দিন হয়ে গেছে আমার ইঁদুর খেয়ে। আর এই ইঁদুরটাও কত নাদুস নুদুস দেখতে লাগছে। কাকের কথা শুনে ইঁদুর ভাবতে লেগে যায় আর তারপর ওকে বলে, যেই গাছে তুমি থাকো না, ওই গাছে আমার একটা ঈগল বন্ধুও থাকে। তুমি যদি আমার কোনো ক্ষতি করেছো তাহলে ও তোমাকে ছাড়বে না। এখনো ঘুরতে গেছে। তুমি যদি চাও তাহলে আমি ওকে ডেকে নিতে পারি। এতটা শুনে কাক ওখান থেকে পালিয়ে যায়। একবারের কথা, ছোট ইঁদুরের খুব খিদে পেয়েছিল আর ওর খাবারও শেষ হয়ে গিয়েছিল। তারপর জানতে পারলো যে আজ সিংহের জন্মদিন। আরে বাহ, আজ মহারাজের জন্মদিন। কিন্তু আমি কি করে যাব ওখানে? ওইখানে যাওয়ার জন্য আমাকে কিছু উপায় বার করতে হবে। তারপর একটু ভেবে ছোট ইঁদুর সিংহের গুহার দিকে চলে যায়। তখনই সেখানে ও চালাক নেকড়েকে দেখতে পায়। কে তুমি? তোমার কাছে ভেতরে যাওয়ার নেমন্তন্ন পত্র আছে যা মহারাজা সবাইকে পাঠিয়েছিল? আমার কোনো নিমন্ত্রণ পত্র দরকার নেই। এখন আমার প্রিয় বন্ধুর সাথে দেখা করার জন্য নিমন্ত্রণ পত্র দরকার লাগবে নাকি? হ্যাঁ, আর আমি অনেক দিন পর এই জঙ্গলে এসেছি। আমি অনেক দূরে চলে গেছিলাম তো। এতটা শুনে চালাক নেকড়ে হাসতে লাগে। ছোট্ট ইঁদুর কি কখনো মহারাজের বন্ধু হতে পারে? হ্যাঁ, এটা শুনে ছোট্ট ইঁদুর রেগে গিয়ে বলে, কেন হতে পারে না? একদিন তোমার মহারাজকে শিকারীরা বন্দি করে নিয়েছিল। তখন আমি আমার ধারালো দাঁতের সাহায্যে বাঁচিয়েছিলাম তাকে। এখন যেতে দাও আমায়, না হলে আমি ওকে এক্ষুনি ডেকে বাইরেই নিয়ে আসছি। তারপর তোমার কি হবে জানো তো? এতটা শুনে চালাক নেকড়ে ভাবতে লাগে। এই ইঁদুর সত্যিকারের সিংহ মহারাজের বন্ধু মনে হচ্ছে। আমায় একে ভেতরে যেতে দেওয়া উচিত, না হলে কোথাও মহারাজ আমার উপর রেগে গেলে। তারপর নেকড়ে ছোট ইঁদুরকে ভেতরে যেতে দিয়ে দেয় আর ভেতরে গিয়ে ইঁদুর সব খাবার খেয়ে নেয় আর খুব মজা করে। ও এভাবেই সব জানোয়ারদের বিয়েতে গিয়ে খাবার খেয়ে নিত। তারপর একদিন ছোট ইঁদুর চিতাকে দেখতে পায়। আজ আমি কোনো জানোয়ারকে খুঁজে পাইনি, তাই আমি এখন অনেক ক্ষুধার্ত আছি। এই ছোট্ট ইঁদুরটাকে খেয়ে নিয়েই নিজের খিদেটা একটু শান্ত করি। না চিতা, তুই আমাকে খেতে পারবি না। তুই কি জানিস না আমি এই জায়গার দাদা? সবাই আমাকে ভয় পায়। এতটা শুনে চিতা জোরে জোরে হাসতে লাগে আর ছোট ইঁদুরকে বলে, আমাকেও দেখা, কে তোকে এত ভয় পেয়ে আছে। আচ্ছা, চলো আমার সাথে।
এবার ইঁদুর চিতার পিঠে বসে যেতে থাকে। তারপর সে ওই চিতাকে কাক আর নেকড়ের কাছে নিয়ে যায়, যাদেরও নিজের বন্ধুর নামে ভয় পাইয়েছিল। আরে ও নেকড়ে, বাইরে এসে দেখ আমি কার সাথে এসছি। চিতা ভাবছে যে আমি ওকে ভয় পাই না, বাইরে তো আয়। নেকড়ে বাইরে এসে দেখে, আর যেই দেখে যে ছোট ইঁদুর চিতার পিঠে বসে আছে, অমনি ওখান থেকে পালাতে লাগে। তারপরও কাকের কাছে গেল। আরে ও কাক, দেখ কে এসছে আমার সাথে। তুই যদি মোকাবিলা করতে চাস তো বাইরে আয়। কাকও চিতাকে দেখে গাছ থেকে উড়ে যায়। তারপর চিতা মনে মনে ভাবে, হ্যাঁ, এই ছোট্ট ইঁদুরে মনে হয় খুব শক্তি আছে। এই জঙ্গলে সবাই একে ভয় পায়। তারপর চিতাও ওখান থেকে চুপচাপ চলে যায়, আর কোনোদিন ছোট ইঁদুরের কাছে আসে না। সারা জঙ্গলে ছোট ইঁদুর ভীষণ বিখ্যাত হয়ে যায়। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে মানুষের আকার দেখে বুদ্ধি বোঝা যায় না, বরঞ্চ ওর বুদ্ধি দিয়ে আকার মাপা হয়। ছোট ইঁদুর দেখতে যতই ছোট ছিল না কেন, কিন্তু নিজের বুদ্ধি দিয়ে সবাইকে নিজের গোলাম বানিয়ে রেখেছিল। তাহলে বন্ধুরা, আমাদের নিজের বুদ্ধির ব্যবহার করা উচিত নাকি নিজের শরীরের? এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। একবারের কথা, জঙ্গলে অনেক ভালো আবহাওয়া ছিল, আর সব জানোয়ার দুপুরবেলায় খেলাধুলোর মজা নিচ্ছিল। তখনই হঠাৎ মাটিতে আজব রকম কাঁপুনি হতে থাকে। সবাই দেখল যে সামনে থেকে মোটু গন্ডার দৌড়ে দৌড়ে আসছে। ও কোনো অন্ধ জানোয়ারের মতো মুখে মুচকি হাসি নিয়ে আসছিল। ওরা ওর থেকে বাঁচার জন্য এদিক ওদিক পালিয়ে গেল, কিন্তু ভেড়া ঘাবড়িয়ে গেল আর ওখানেই দাঁড়িয়ে রইল। যেই মোটু গেন্ডার কাছে এলো, ও ভেড়াকে একটা জোরে ধাক্কা মারলো, আর অমনি সে দূরে গিয়ে পড়ল। তারপর গন্ডার গাছের সাথে ধাক্কা খেলো, আর ওই গাছটা উপড়ে মাটিতে পড়ে গেল, যেটা দেখে মোটু গন্ডার থামলো আর হাসতে লাগলো। সব জানোয়াররা ঘাবড়ে গিয়ে ভেড়ার কাছে গেল আর ওকে দেখতে লাগলো। ভেড়া ভাই, তোমার কিছু হয়নি তো? শুনে ভেড়া দাঁড়ালো আর কষ্টের আওয়াজে বলল, আঘাত তো লাগেনি, কিন্তু খুব ব্যথা হচ্ছে। মোটু, তুই দেখে দৌড়াতে পারিস না? এখন যদি ভেড়ার কিছু হয়ে যেত? তুমি সব সময় এটাই করো, কোনো না কোনো জানোয়ারকে এসে আঘাত করে দাও, আর প্রায় কতগুলো গাছ তোমার জন্যে ভেঙে যায়। এতে আমার কোনো ভুল নেই। আমাকে যে ভগবান এই সিংটা দিয়েছে না, এটা দিয়ে যদি কাউকে একবার ধাক্কা না মারি বা গাছ না ভাঙি, মজাই আসে না। তোমরা নিজেদেরকে বাঁচাও। মনে হয় তুমি খেয়াল করনি আমার দুটো দাঁত আছে, সেটাও তোমার শিঙের থেকে বড়, কিন্তু আমার এতে কাউকে আঘাত করতে বা জঙ্গলের গাছ ভেঙে দিতে একদমই ভালোই লাগে না। তাহলে তুমি কেন করো এটা? সেটা তোমার মাথা ব্যথা হাতি, আমার তো খুব মজা লাগে। বলে মোটা গন্ডার ওখান থেকে চলে গেল, আর সব জানোয়াররা শুধু রেগে থেকে গেল। এই মোটা গন্ডার আমাদেরকে খুব বিরক্ত করে, আর প্রায় দিনই গাছ ভেঙে দিয়ে জঙ্গল নষ্ট করে দেয়। কে জানে কবে যে ছাড়া পাবো। হরিণী সব জানোয়ারদের মধ্যে সব থেকে চালাক ছিল। ও এখন এটা ভাবতে লাগলো যে মোটু গন্ডারের থেকে কিভাবে বাঁচা যায়। একদিনও হাতি ও ভেড়ার সাথে এরকম ভাবে জঙ্গলে ঘুরছিল। তো ওদের নজর এক গুহায় পড়ল। দেখো বন্ধুগণ, এই গুহাটা কত বড়,
আর কি গভীরও। চলো গিয়ে দেখি। সবাই ওই গুহার কাছে গেল আর মুখের কাছে গিয়ে দেখল যে ওই গুহা খুব গভীর আর ভিতরে অনেক অন্ধকার ছিল। হরিণ দেখল যে ওর কাছে একটা বড় পাথর আছে আর যেটা গুহা থেকেও বড় ছিল। হাতি, এই সামনে একটা বড় পাথর পড়ে আছে, তুমি কি এটা সরাতে পারো? এটা তো খুবই বড়, কিন্তু আমি চেষ্টা করে দেখতে পারি। এটা বলে হাতি পাথরটার কাছে গেল আর ওটাকে আস্তে আস্তে সরাতে লাগলো। যখন ওই পাথরটা গুহার কাছে পৌঁছালো তখন হরিণ বলল, বাস বাস, এখন থেমে যাও। ওর আওয়াজ শুনে হাতি থেমে গেল। দেখবি, এখন আমরা মোটা গন্ডারের থেকে ছাড়া পেয়ে যাব। হ্যাঁ, তোমার কথাটা কিছু বুঝতে পারলাম না বন্ধু। হরিণ সবাইকে নিজের আইডিয়া বলল আর সবাই শুনে খুশি হয়ে গেল। সন্ধেবেলায় সবাই ওই জায়গায় খেলছিল। তারপর মাটিতে হঠাৎ জোর কাঁপুনি হতে থাকে, যাতে ওরা বুঝে যায় যে মোটু গন্ডার আসছে। সবাই একদিকে হয়ে গেল আর মোটু গন্ডার আরো একটা গাছ ভেঙে ফেললো আর ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলো। বাকি জানোয়াররা ওকে দেখে হাসতে লাগলো, তো ও আশ্চর্য হয়ে গেল। হ্যাঁ, কি হলো? তোমরা হাসছো কেন? হ্যাঁ, তুমি কি জানো না, জঙ্গলে নতুন গন্ডার এসেছে। ও তোমার সাথে লড়াই করতে চায়। এখন আমরা তোমার থেকে ছাড়া পেয়ে যাব। তোমার মনে হয় আমার জায়গা অন্য কেউ নিতে পারে? হ্যাঁ হ্যাঁ, আমরা ওকে দেখেছি। ও তোমার থেকে খুব শক্তিশালী। ও বলেছে যে তোমাকে ভয় পাইয়ে জঙ্গলের থেকে তাড়িয়ে দেবে। শুনে মোটু গন্ডার রেগে গেল আর বলল, আচ্ছা, তাহলে আমি এখানে থেমে ওর অপেক্ষা করি। ওকে আজ মেরে দিয়েই যাব। শুনে সব জানোয়াররা একসাথে হাসতে লাগলো আর হরিণ বলল, হ্যাঁ, আমরা ওর গুহা জানি। তোমার সাহস থাকলে বলো, এখনই মোকাবিলা করার জন্য তৈরি আছো? একদম। কোথায় তোমার ওই নতুন গন্ডার যে আমার সাথে মোকাবিলা করার সাহস রাখে? শুনে সব জানোয়াররা একে অপরকে দেখে খুশি হয়ে গেল। ওদের নিজেদের উপায় কাজ করতে চলেছিল। তারপর সবাই ওকে নিয়ে গুহার দিকে চলে গেল। হ্যাঁ, কি মোটু, তোর কি ওকে ডাকতে ভয় করছে? শুনে মোটু রেগে গেল আর গুহার মুখের কাছে গিয়ে চেঁচালো, ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার মোকাবিলা কর। ও শুধু এতটা বলল আর কিছুক্ষণ পর ওরই আওয়াজ নিজেই শুনতে পেল। ওই গন্ডার, যদি সাহস থাকে তুই এসে আমার সাথে মোকাবিলা কর। ওই দেখো, ও তো তোমাকে এখনো ভয় পাওয়াচ্ছে। তোমার কি ভেতরে যেতে ভয় লাগছে? হ্যাঁ, আমি এখনই এই গুহায় গিয়ে ওকে শেষ করে আসছি। তারপর তোমরাও জেনে যাবে কে কাকে ভয় পায়। বলে মোটু গন্ডার দৌড়ে গুহার দিকে চলে গেল। আর তখনই হরিণ হাতিকে বলল, হাতি, শিগগিরই এই পাথরটাকে সরিয়ে গুহার মুখটা বন্ধ করে দাও। ওর কথা শুনে হাতি পাথরের কাছে গিয়ে ওটাকে ঠেলা আরম্ভ করলো। মোটুর রাগের মাথায় গুহার অনেক ভেতরে ঢুকে গেল আর এখন সেখানে শুধুই অন্ধকার ছিল। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি। সামনে আয় তুই আমার। কোথায় গেলি তুই? তোর গুহাতে আমি ঢুকে পড়েছি। সামনে আয় তুই আমার। এখন আবারও নিজের আওয়াজ শুনতে পেল। ও বুঝে গেল যে ওকে বোকা বানানো হয়েছিল। ও ভীষণ রেগে গেল আর গুহার মুখের দিকে দৌড় লাগালো। কিন্তু ততক্ষণে হাতি পাথরটা ঠেলে গুহার মুখ অবধি নিয়ে গিয়েছিল। মোটু ভীষণ জোরে দৌড়ে মুখের কাছে পৌঁছেছিল, কিন্তু যতক্ষণে ও পৌঁছালো ততক্ষণে গুহার মুখ পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। তবুও ও পুরো শক্তি দিয়ে পাথরটাকে ধাক্কা দিল, কিন্তু পাথর নড়ল না। আহ! আহ! এটা সরাও, সরাও এটা। তোমরা আমাকে প্রতারণা করে ভালো করলে না।
এখন তুমি গুহা থেকে বাইরে আসার পরে আমাদের সাথে কথা বলো মোটু। বলে সব জানোয়ার হাসতে লাগলো। খুব ভালো হরিণ, তোমার কারণে আজ আমরা গন্ডারের থেকে ছাড়া পেয়ে গেলাম। সত্যি হরিণ, তুমি তোমার চালাকির ভালো ব্যবহার করলে। হরিণ হাসলো আর বলল, যদি তোমরা না থাকতে তাহলে আমার চালাকি কোনো কাজের ছিল না। হ্যাঁ, তোমরা অনেক সাহায্য করেছো। চলো, এখন এখানে থাকার কোনো দরকার নেই। শুনে সবাই ওখান থেকে চলে গেল। গুহায় বন্দি অবস্থায় মোটু অন্ধকার হওয়ার কারণে কিছুই দেখতে পারছিল না। ও শুধু এদিক ওদিক ধাক্কা মেরে নিজের শিঙে আঘাত করছিল। ওই দিনের পর কোনোদিনই আর গুহা থেকে ও বেরোতে পারে না। আর সব জানোয়াররা শান্তিতে জঙ্গলে থাকতে লাগলো।